অন্যান্য ধর্মের সাথে তুলনা করলে হিন্দু আইনে নারীরা কিন্তু বেশি করে বৈষম্য এবং নির্যাতনের শিকার। বৈষম্যের কারণে নির্যাতন হচ্ছে। আমি রাইট। জানি মুসলিম আইনেও নারীরা সমান অধিকার সব জায়গায় পাচ্ছে না, হুম কিন্তু হুম। তুলনামূলকভাবে বাংলাদেশে হিন্দু নারীরা সব থেকে আহ খুব নাজুক অবস্থায় আছে। যে হিন্দু আইনের আমরা যে এখন অনেকেই যারা বিরোধিতা করছে, তারা বলে যে এটা হচ্ছে আমাদের শাস্ত্রীয় আইন, এটা পরিবর্তন হবে না, কিন্তু এটা কিন্তু পরিবর্তন হচ্ছে, যেটা আমাদের পাশের দেশে তো হয়েছে, তারপরে বাংলাদেশেও যে হয়নি তা না। আমাদের যারা বিরোধিতা করছে, আমি দুঃখিত এটা বলতে বাধ্য যে আমরা অনেক সময় হিপোক্রেট নিজেরা। কারণ অনেকেরই যারা বিরোধিতা করছে তাদের ছেলে মেয়েরা কিন্তু দেশের বাইরে যাচ্ছে বিভিন্ন সূত্রে, বিয়ের সূত্রে বা পড়াশোনার সূত্রে, বা দেখা যাচ্ছে মায়ের ছেলে মেয়ে বিয়ে পরে যেতে হচ্ছে, তখন কিন্তু তাদের বিয়ে রেজিস্ট্রেশনটা বাধ্যতামূলক। আমরাও বিদেশে গেছি, আমরাও জানি যে আমাদের ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখাতে লেগেছে, হয়। হুম। রেজিস্ট্রেশন দেখাতে হচ্ছে। সুতরাং এটা কিন্তু তাদের প্রত্যেকের বেলায় অ্যাপ্লিকেবল। তা সেই সময় কিন্তু তারা তাদের ছেলে মেয়েদের বিয়ে রেজিস্ট্রেশন ঠিকই করাচ্ছে। ভাইরাস সবার জন্য কিন্তু তারা মানতে রাজি না, সেই যে সব কাজ বিচার বিচার মানে তাল গাছটা আমার। আমরা আমাদের দাবি যেটা, বিয়ে এবং সম্পত্তি সম্পর্কিত যে সমস্যাগুলো আছে, যে বৈষম্যগুলো আছে, যেমন পুরুষরা একাধিক বিয়ে করতো, একাধিক কেন, চার পাঁচটাও বিয়ে করতো, দশটাও বিয়ে করতে পারবে, আইনগত কোনো রকম বাধা বিপত্তি নেই। হ্যাঁ, সেখানে তো আপনি আইনের কোনো রকম কোনো তাকে শাস্তি দিতে পারবেন না বা তাকে বাধা দিতে পারবেন না। কিন্তু সেই ক্ষেত্রে একটা মেয়ে যদি তার একাধিক বিয়ের কারণে তার তাকে যদি সে ডিভোর্স দিতে চায়, তার 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 থেকে যদি সে ডিটাচড হয়ে সে যদি আর একটা বিয়ে করতে চায়, সেই উপায় কিন্তু নেই। এই শুধুমাত্র বাংলাদেশ ভূখণ্ডে হিন্দু নারীরা সম্পত্তির অধিকার পাচ্ছে না, এবং বহু ক্ষেত্রে পৃথিবীর আর এতটা নিগৃহীত অবস্থা মানে আর কোথাও নেই। এ কারণেই আমার মনে হয় যে দাবিটা এখন খুব বেশি করে পৌঁছাচ্ছে। যারা বাধা সৃষ্টি করছে স্বার্থ সংশ্লিষ্ট কারণে, তাদের কাছেও ভীতিটা বড় হয়ে গেছে এই সময়, তারাও বাধা দিচ্ছে এই সময় বেশি প্রবল ভাবে। বিবাহের কথা আমি যদি বলি, বিবাহ রেজিস্ট্রেশন, বিবাহ একটা প্রতিষ্ঠান, একটি সম্পর্ক, যার মধ্য দিয়ে বাকি সবগুলো সব আপনার অধিকার প্রতিষ্ঠিত হয়। স্বামী স্ত্রীর সম্পর্ক যখন বিবাহ হয়, তখনই তার মধ্য দিয়ে স্ত্রীর অধিকারের প্রশ্নটা আসে। সেই বিবাহের রেজিস্ট্রেশনটা এখনো বাধ্যতামূলক না। যে এই যুগে এসেও হিন্দু নারীরা সম্পত্তির অধিকার সম অধিকার পাচ্ছে না, পিতার সন্তান হিসেবে সম অধিকার পাচ্ছে না। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে আপনারা জানেন যে অনেকদিন ধরে আমরা শুনতে পাচ্ছি যে হিন্দু সংস্কার আইন নিয়ে কথা হচ্ছে, আইনের হিন্দু আইনের যে সংস্কার তা নিয়ে আন্দোলন হচ্ছে। তো আজকে আমরা তা নিয়ে কথা বলবো। আমাদের প্রথমে আপনাদের কাছে যে বিষয়টা আমি জানতে চাবো যে আপনাদের আন্দোলনের যেই বিষয়গুলো আমি উল্লেখযোগ্য বিষয়গুলি যেটা দেখলাম সেটা হচ্ছে যে আপনারা হিন্দু বিবাহ নিবন্ধন বাধ্যতামূলক করতে চাচ্ছেন, এবং আপনারা দাবি করছেন যে বিবাহ বিচ্ছেদের যে আইনগত বিবাহ বিচ্ছেদের যে সুযোগটা নেই নারীদের, সেটার আইনগত বৈধতা চাচ্ছেন, এবং এট দ্য সেম টাইম যেটা আপনারা চেয়েছেন সেটা হচ্ছে যে সম্পত্তির অধিকারে লিঙ্গ বৈষম্যের অবসান হোক। এই বিষয়গুলো উল্লেখযোগ্য বললাম, আরো অনেকগুলি দাবি আপনাদের আছে। তো আমি এখন আপনাদের দুজনের কাছে প্রথমে জানতে চাইবো যে এই আইন তো বহু বছর ধরে আছে, তা এত বছর পরে আপনারা আন্দোলনে মানে নামলেন কেন? প্রথম আমি পুলক দা আপনার কাছে জানতে চাচ্ছি। জি, পুলক দা। আমরা হঠাৎ করে নামছি ব্যাপারটা এমন না এখন। এটা একটা ধারাবাহিক আন্দোলনের একটা ক্লাইমেটিক অবস্থা, একটা কি বলে ক্লাইম্যাক্সের জায়গায় আপনারা হয়তো দেখছেন যে আন্দোলনটা হয়ে উঠছে, মানুষের দৃষ্টিতে বেশি আসছে, আলোচনায় বেশি আসছে। কিন্তু আমাদের আগেও আন্দোলন করেছেন, বিভিন্ন সংগঠন করেছেন আমাদের। আপনারা জানেন দেবেশ ভট্টাচার্য বাংলাদেশের মাইনরিটি কমিউনিটির পক্ষ থেকে, যদি আমরা বলি, সবচেয়ে বিশিষ্ট জন আপিল ডিভিশন বিচারপতি ছিলেন হুম দেবেশ হুম। ভট্টাচার্য। উনি নিজে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, উনিও লাঞ্ছিত হয়েছেন। সুতরাং আন্দোলনটা হঠাৎ করে শুরু হয়েছে এমন না। বিভিন্ন সংগঠন বহুদিন থেকে করছে, আমি নিজেও প্রায় আজকে 25-30 বছর যাবত এটা নিয়ে প্রচার প্রপাগান্ডা করছি। এখন কেন বড় হয়ে আসছে, বড় হয়ে আসছে আসলে সময়ে এইটা জায়গায় নিয়ে যাচ্ছে। এটা একটা অনিবার্যতা তৈরি হয়ে গেছে। আপনারা দেখেন যে যখন ব্রিটিশ পিরিয়ডে আইনগুলো হয়েছে, সেই সময় কয়টা মেয়ে কর্মজীবী ছিল, কয়জন মেয়ে শিক্ষিত ছিল? তো সেই অবস্থা তো বদলে গেছে। আজকে বিশ্ববিদ্যালয়ে আমার মেয়েরা পড়ছে, এনজিও তে চাকরি করছে, গার্মেন্টসে দেখেন আজকে হাজার হাজার নারী। এই যে কর্মজীবী নারীরা,
এরা প্রচলিত গৃহবধূর অবস্থা থেকে বেরিয়ে এসেছে, তাদের ভয়েস তৈরি হয়েছে। এবং এটাই নেসেসিটি যে আজকে ডাক্তার দেখুন, কত নারী ডাক্তার, গাইনোকোলজিস্ট থেকে শিক্ষকতা পেশায়, সাংবাদিকতা পেশায় নারী। তো এই নারীদের যে নতুন একটি সমাজে অবস্থান তৈরি হয়েছে, যে তারা শুধু গৃহের আশ্রিত নয় বা অন্যের দ্বারা লালিত পালিত অন্য প্রাণীর মতো নয়, তারা পরিপূর্ণ মানুষ, আত্মনির্ভরশীল মানুষ হওয়ার যে তার অধিকার, এটা একেবারেই সহজ সঙ্গত একটি দাবি হিসেবে সার্বজনীন দাবি হয়ে গেছে। তার মধ্যে যেহেতু এই শুধুমাত্র বাংলাদেশ ভূখণ্ডে হিন্দু নারীরা সম্পত্তির অধিকার পাচ্ছে না, এবং বহু ক্ষেত্রে পৃথিবীর আর এতটা নিগৃহীত অবস্থা আমরা আর কোথাও নেই। এ কারণেই আমার মনে হয় যে দাবিটা এখন খুব বেশি করে পৌঁছাচ্ছে। যারা বাধা সৃষ্টি করছে স্বার্থ সংশ্লিষ্ট কারণে, তাদের কাছেও ভীতিটা বড় হয়ে গেছে এই সময়, তারাও বাধা দিচ্ছে এই সময় বেশি প্রবল ভাবে। এই জন্য আপনারা দেখছেন যে আমরা এখন এটা আপনাদের সামনে মনে হচ্ছে যে দাবিটা এখনকার না, আপনাদের এটা আসলে আসলে অনেক মূল দিনের দাবি পুরনো। কোনটা? মূল দাবি কোনটা? এটা কি বিবাহ রেজিস্ট্রেশন নাকি সম্পত্তিতে সম অধিকার? মূল দাবি কোনটা? না, এখন মূল সবগুলো। দাবি হিসেবে ভাগ করা খুব কঠিন, কারণ এই হুম। দাবিগুলো প্রত্যেকটাই এত ইম্পর্টেন্ট যে একটাকেও অমূল ধরা যায় না। যেমন বিবাহের কথা আমি যদি বলি, বিবাহ রেজিস্ট্রেশন, বিবাহ একটা প্রতিষ্ঠান, একটি সম্পর্ক, যার মধ্য দিয়ে বাকি সবগুলো সব আপনার অধিকার প্রতিষ্ঠিত হয়। স্বামী স্ত্রীর সম্পর্ক যখন বিবাহ হয়, তখনই তার মধ্য দিয়ে স্ত্রীর অধিকারের প্রশ্নটা আসে। সেই বিবাহের রেজিস্ট্রেশনটা এখনো বাধ্যতামূলক না। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্য দিয়ে সন্তান পৃথিবীতে আসে, তখন সেই সন্তানের অধিকার আছে। রিলেশন গুলো বিল্ড আপই হয় কিন্তু আমাদের যে মূল্যবোধ, বাঙালি মূল্যবোধ বা আমাদের দেশীয় মূল্যবোধ এবং প্রাতিষ্ঠানিক যে সিস্টেম, সেটা হচ্ছে বিবাহের মধ্য দিয়ে। সেই বিবাহ রেজিস্ট্রেশনটাই এখনো পর্যন্ত হিন্দু আইনে বাধ্য। দেখুন 1968 সালে মুসলিম বিবাহ রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হয়ে গেছে আমলে, আপনার আইয়ুব খানের আমলে। আর এখনো পর্যন্ত এই যে পাকিস্তানের ধারাবাহিকতায় বাংলাদেশের এত বছর যাবত ইংরেজরা চলে গেছে, হিন্দু আইনে হাত পড়েনি। সুতরাং আমি একটাকেও আর দ্বিতীয় সারির দাবি হিসেবে গণনার মতো অবস্থায় আমি দেখি না। সম্পত্তির অধিকার নিশ্চয়ই এক নম্বর হিসেবে আমাদেরকে বারবার ভাবতে হবে যে এই যুগে এসেও হিন্দু নারীরা সম্পত্তির অধিকার সম অধিকার পাচ্ছে না, পিতার সন্তান হিসেবে সম অধিকার পাচ্ছে না। সুতরাং এটা নিশ্চয়ই সবচেয়ে চোখে পড়ার মতো বড় দাবি। কিন্তু বাকি একটি দাবিকেও আমরা সিরিয়ালি এক নম্বর 2 নম্বর বলতে পারি, কিন্তু সেকেন্ডারি করার সুযোগ নেই। বুঝতে পেরেছি। থ্যাংক ইউ আপনাকে। আমি একটু হুম। দিদির কাছে যাচ্ছি, মঞ্জুশ্রী দি। দিদি, আপনি তো হ্যাঁ, নিজেও চাকরিজীবী একজন নারী, এবং এই এই মানে আপনিও ভুক্তভোগী এই যে এই দাবিগুলো করা হচ্ছে। আপনি কি মনে করেন মানে এটা কি সোচ্চার করার জন্য, মানে এর পেছনের শক্তিটা কি হওয়া উচিত ছিল? জি দিদি, বলেন। আমি একটু আগে আপনি যে জিজ্ঞেস করছিলেন, আমি একটু প্রথমে আসি যে এই আন্দোলন নতুন কিনা। এটা কিন্তু নতুন না। এটা পুলকদার সাথে আমি আরেকটু অ্যাড করতে চাই। আমরা যখন ডেভেলপমেন্ট, আমি যেমন, আমার যখন 22 বছর বয়স, তা আমি তখনই আমি উন্নয়ন কর্মকাণ্ডের সাথে যুক্ত। এখন আমার 60 বছর। তাহলে এবং আমি যখন আরডিআরএস এ যোগদান করি, তখন থেকেই কিন্তু আমরা উমেন রাইটস নিয়ে কাজ করি। এবং উমেন রাইটস এর মধ্যে অন্যতম ছিল ইউনিফর্ম ফ্যামিলি কোড। ইউনিফর্ম ফ্যামিলি কোডের মূল বিষয়টাই ছিল যে ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশে অবস্থানরত সকল নারীর জন্য আইনগতভাবে সমান অধিকার ভোগ করবে। তাই এখানে কিন্তু সব আইনই চলে আসে, একটা হিন্দু হওয়ার জন্য বা একটা মুসলিম হওয়ার জন্য বা একটা খ্রিস্টান হওয়ার জন্য বা একটা আমি ট্রাইবাল গ্রুপের হওয়ার জন্য আমি ভিন্ন ভিন্ন আইন যেটা প্রচলিত আছে, এইটার বিরোধিতা করে আসছি কিন্তু আমরা অনেক আগে থেকে, 80-এর দশক থেকেই, আমি যখন থেকে জয়েন করেছি। সুতরাং এই যে দীর্ঘ সময় ধরে কিন্তু আমরা এই আন্দোলন চলছে ইউনিফর্ম ফ্যামিলি কোড নিয়ে, তার মধ্যে কিন্তু হিন্দুর আইনটাও পরিবর্তনের জন্য আমরা জোরালো ভাবে কাজ করে আসছি। এবং এর সাথে তখন পরবর্তীতে যা যোগ হলো যে হ্যাঁ, হিন্দু আইনের মধ্যে আরো বেশি করে আলাদাভাবে আমরা আনার চেষ্টা করলাম, এই কারণে যে অন্যান্য ধর্মের সাথে তুলনা করলে হিন্দু আইনে নারীরা কিন্তু বেশি করে বৈষম্য এবং নির্যাতনের শিকার। বৈষম্যের কারণে নির্যাতন হচ্ছে, যার কারণেই আমাদের এই যে স্বাধীনতার আজকে 52 বছর 53 বছর পরেও আমরা যেখানে আমরা বলছি ডিজিটালাইজেশন যুগ, আমরা উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পদার্পণ করতে যাচ্ছি, তাহলে আমার সবকিছুর সাথে যদি আমি চিন্তা করি, তাহলে আমার নারীর অবস্থা এবং অবস্থান তো আমাকে ভাবতে হবে। এবং Right, সেক্ষেত্রে শুধু এক শ্রেণীর নারীকে নিয়ে তো ভাবলে হবে না। আমি right. জানি মুসলিম আইনেও অনেক নারীরা সমান অধিকার সব জায়গায় পাচ্ছে না, হুম, কিন্তু হুম। তুলনামূলকভাবে বাংলাদেশে হিন্দু নারীরা সব থেকে
খুব নাজুক অবস্থায় আছে, যার জন্যই আমরা তাদের বিষয়গুলোকে আলাদাভাবে তুলে ধরছি। কিন্তু তার অর্থ এই নয় ইউনিফর্ম ফ্যামিলি কোড থেকে আমরা সরে আসছি, ওটাও চলমান আছে এবং সেটার সাথে আলাদাভাবে এটাকেও আমরা যুক্ত করছি, যেটা ইউনিফর্ম ফ্যামিলি কোডের মধ্যে ইনক্লুডেড। হ্যাঁ, যেটা হচ্ছে হ্যাঁ, আমি এরপরে কি যেটা আমার বলছিলেন তিনি? নিজের এক আত্মীয়র ব্যাপারে আমি দেখেছি যে তিনি বিদেশে থাকে, এক এক ভদ্রলোকের সাথে তার বিয়ে হয়েছে, হিন্দু নারী, কিন্তু হুম। বিবাহ রেজিস্ট্রেশন নাই দেখে তারপরে পরবর্তীতে সে যখন বিদেশে যেতে গেছে তার কাগজ লেগেছে কিন্তু কাগজ পাচ্ছে না, পুরোহিতের কাছে গেছে, সেই পুরোহিত ততদিনে মারা গেছেন। এখন অনেক কষ্ট করে বিভিন্ন পথ ঘুরে, এবং আমি বলবো যে ঠিক বৈধ পথ না, বিভিন্ন পথ হুম, ঘুরে ঘুরপথে তাকে সেই কাগজ বের করতে হয়েছে। সো এই যে একটা একদম। মানে ঝামেলাপূর্ণ বা, এটা তো আসলে ঠিক না এই এবং ঘটনাগুলি। আমি সেটাই আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আপনি তো আরো বেশি জানবেন আমার চেয়ে হ্যাঁ, এইসব এইটা ঘটনা। এইটার সাথে আমি বলছি যে হিন্দু আইনের আমরা যে এখন অনেকেই যারা বিরোধিতা করছে, তারা বলে যে এটা হচ্ছে আমাদের শাস্ত্রীয় আইন, এটা পরিবর্তন হবে না, কিন্তু এটা কিন্তু পরিবর্তন হচ্ছে, যেটা আমাদের পাশের দেশে তো হয়েছে, তারপরে বাংলাদেশেও যে হয়নি তা না। আমরা হিন্দু বিবাহ রেজিস্ট্রেশনের জন্য আমরা কিন্তু এই যে বিং এ একজন ডেভেলপমেন্ট ওয়ার্কার, আমরা সারা বাংলাদেশে আমরা একজোট হয়ে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংগঠন, ব্লাস্ট, আইন ও সালিশ কেন্দ্র, বিভিন্ন সংগঠন আমরা একত্রিত হয়ে আমরা কিন্তু সিগনেচার কালেক্ট করেছিলাম। মোর দ্যান 85,000 সিগনেচার আমরা কালেক্ট করেছিলাম বিবাহ রেজিস্ট্রেশনের পক্ষে। তারপরে কিন্তু আমরা আইনমন্ত্রী, তখন তৎকালীন আইনমন্ত্রী, ওনাকে নিয়ে কিন্তু আমরা সেমিনার করেছিলাম এবং সেখানে বিষয়গুলো তুলে ধরছিলাম। পরবর্তীতে এটা দেখা গেল যে বিয়েটা আমরা, যদিও আমরা বলছিলাম এটা ম্যান্ডেটরি করা, তারপরে কিন্তু এটা বিয়েটা ঐচ্ছিক হলো। তাহলে এটা কিছুটা তো পরিবর্তন হলো, কিছুটা তো হুম। পরিবর্তন হয়েছে। এবং আচ্ছা। যদিও ওনারা বললেন যে ঐচ্ছিক, এখন আপনি যেটা বললেন একটু আগে যে একজন এরকম সমস্যা, আমাদের যারা বিরোধিতা করছে, আমি দুঃখিত এটা বলতে বাধ্য যে আমরা অনেক সময় হিপোক্রেট নিজেরা। কারণ অনেকেরই যারা বিরোধিতা করছে তাদের ছেলে মেয়েরা কিন্তু দেশের বাইরে যাচ্ছে বিভিন্ন সূত্রে, বিয়ের সূত্রে বা পড়াশোনার সূত্রে, বা দেখা যাচ্ছে ছেলে মেয়ে বিয়ে পরে যেতে হচ্ছে, তখন কিন্তু তাদের বিয়ে রেজিস্ট্রেশনটা বাধ্যতামূলক। আমরাও বিদেশে গেছি, আমরাও জানি যে আমাদের ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখাতে লেগেছে, হয়। হুম। রেজিস্ট্রেশন দেখাতে হয়েছে। সুতরাং এটা কিন্তু তাদের প্রত্যেকের বেলায় অ্যাপ্লিকেবল। তা সেই সময় কিন্তু তারা তাদের ছেলে মেয়েদের বিয়ে রেজিস্ট্রেশন ঠিকই করাচ্ছে, ভাইরাস সবার জন্য কিন্তু তারা মানতে রাজি না। সেই যে সব কাজ বিচার বিচার মানে তাল গাছটা আমার, হুম। হুম। এরকম একটা মনে হচ্ছে যে বিরোধিতা করতে হবে, এই সূত্রে বিরোধিতা করছে। কিন্তু এইটার পিছনে যে কত সপক্ষে কত যুক্তি আছে, মানুষ যে কতটা বিড়ম্বনার হাত থেকে বাঁচতে পারে, যে যে এই বিড়ম্বনায় পড়ছে সেই বোঝে। এবং যারা পড়ে নাই তারা আসলে বুঝেও না বুঝার আমাদের মনে হয় যে বোঝার চেষ্টা করছেন না আর কি। তো এটা আসলেই খুবই দরকার। আমরা খুবই আপসেট হলাম যে এটা ম্যান্ডেটরি কেন হলো না। তা যাই হোক, এখন কিছু মানুষের আপত্তিতে তারপরে আমি দুঃখ মানে একটা সৌভাগ্য যে এখন যখনই বিয়েটা হয়, হিন্দু বিয়ে, আমি দেখেছি বিয়েটা কিন্তু তারা রেজিস্ট্রি করে। এইটা গ্রাম থেকে শুরু করে শহরে অধিকাংশ বিয়ে আমার খুব কম চোখে পড়েছে যে বিয়ে হচ্ছে কিন্তু রেজিস্ট্রি হচ্ছে না। তা একটা অপশনাল হলেও কিন্তু মানুষ এখন করছে। কিন্তু যদি কেউ এইটা ফাঁক ফোকর দিয়ে যদি বলে আমি করব না, তখন হুম। তো আবার ইয়ে থাকে। এবং শুধু বিয়ে রেজিস্ট্রি করলে তো হবে না, আমরা আমাদের দাবি যেটা, বিয়ে এবং সম্পত্তি সম্পর্কিত যে সমস্যাগুলো আছে, যে বৈষম্যগুলো আছে, যেমন পুরুষরা একাধিক বিয়ে করতো, একাধিক কেন, 4-5টাও বিয়ে করতো, 10টাও বিয়ে করতে পারবে, আইনগত কোনো রকম বাধা বিপত্তি নেই। হ্যাঁ, সেখানে তো আপনি আইনের কোনো রকম কোনো তাকে শাস্তি দিতে পারবেন না বা তাকে বাধা দিতে পারবেন না। কিন্তু সেই ক্ষেত্রে একটা মেয়ে যদি তার একাধিক বিয়ের কারণে তার তাকে যদি সে ডিভোর্স দিতে চায়, তার 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 থেকে যদি সে ডিটাচড হয়ে সে যদি আর একটা বিয়ে করতে চায়, সেই উপায় কিন্তু নেই। হ্যাঁ, হুম। তা হুম। এই হুম। যে সমাজের যে বিশৃঙ্খলা, এই যে একটা নারী এবং আমরা আমাদের বাংলাদেশ সরকার, আমাদের সংবিধানে আছে নারী পুরুষের সমান অধিকার। রাইট। আমরা 72-এর সংবিধান আমরা যদি দেখি, সেখানে আমাদের সংবিধান তো 27 এবং 28 অনুচ্ছেদে পরিষ্কার বলা আছে যে বাংলাদেশে নারী পুরুষ নির্বিশেষে সকল ধর্ম বর্ণের নারী পুরুষ নির্বিশেষে সমান সুযোগ এবং অধিকারের আশ্রয় আশ্রয় পাবে। সুযোগ এটা পাবে সে। এখানে তাহলে কি, হ্যাঁ হুম। সুযোগ পাবে, এখানে দাঁড়িয়ে বৈষম্য। তারপরে আমাদের সরকার সিটো সনদে স্বাক্ষর করেছে, তাহলে হুম। সিটো যে নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ নীতি। তো এইখানেও তো আমাদের সরকারের এটা ম্যান্ডেটরি যে
এই এই যে বিশাল একটা নারী গোষ্ঠী, তারা যে বৈষম্য এবং বৈষম্যের শিকার হচ্ছে, এটা রহিত হওয়া দরকার। তারপরে আসি যে লেটেস্ট আমরা এমডিজি পার করে এসডিজি তে আসছি। এসডিজি তেও যদি আপনি ওই যে জেন্ডার ইন্ডেক্স এর কথা চিন্তা করেন, আহ, সমতা নারী নারী সমতার কথা সমতা, নিশ্চিত করতে চান, তাহলে বলে এই ক্ষমতায়ন। পার্সেন্টেজটা আপনি ক্ষমতায়ন, এই অবস্থাকে আপনি বাদ দিয়ে কিভাবে ক্ষমতায়ন করবেন? তাহলে রাইট। সব দিক বিচার বিবেচনা করে এটা কিন্তু একটা সময় উপযোগী একটা বিষয়, যেটাকে অবশ্যই এই মুহূর্তে রোধ করা দরকার।